বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বপ্নযাত্রা এগুলো থেকে আমি মাসুম আছি আপনার লগে। তো আজকের বিষয় হইল মালয়েশিয়া ইমিগ্রেশন লইয়া কিছু কথা। আমি 31 অক্টোবর মালয়েশিয়া ঢুকছি। তো যাই হোক, বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া ফ্লাইট হইল, ইউএস বাংলায় আমরা ফ্লাইট আছি। তো আমি আর আমার লগে আমার বন্ধু একটা আছে। তো আমরা হইল মালয়েশিয়ার থেকে আবার চায়না যাইব, চায়নার থেকে বাংলাদেশ যাইব। তো নিজের দেশের তো প্রবলেম করছে ইমিগ্রেশনে। এত দেশ ভ্রমণ করলাম, এত কিছু দেখার বাদেও নিজের দেশও মানে আছে না নি, একজন যদি বালা থাকে, একজন যদি বাদ থাকে তে আরো তিনজন বালা থাকে। তো বাদ মানুষ আমরা ফাইলেছিল, ইমিগ্রেশনের বাদ একটা মানুষ আছিল যার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নাই, এই ইমিগ্রেশন অফিসার কিতার লাগে হওয়া এই বিষয়টা। এটা হওয়ার মেইন কারণ হইল, আমি যখন সিঙ্গাপুর যাই, তো সিঙ্গাপুর গেলে তারা পাসপোর্টও কোনো শিল মারে না। এটা যারা সিঙ্গাপুর ঘুরছেন তারা জানে। আমিও নিজেও অবাক হয়েছি, কারণ আমার জানা আছিল না। তারা একটা অ্যারাইভেল কার্ড করার পরে সিঙ্গাপুরের যখন ইমিগ্রেশন হয়ে যায়, তারা ইমেইলও ওয়েলকাম টু সিঙ্গাপুর, ও যে ইমেইলটা আয় তারা, ওটা হয়েছে তারা লাস্ট। পাসপোর্টও আছে না, যে ডিপোর্ট হইলে অ্যারাইভেল হইলে একটা শিল মারে, এরকম কিছু নাই, তারা মারে না। তো বাংলাদেশ এয়ারপোর্ট যখন দেখছে আমরা মালয়েশিয়া যাইলাম, তখন আমরা আলাদাভাবে আর একটা কিতাব নিয়েছে নেওয়ার বাদে মানে বাংলাদেশ থেকে শুরু করলাম, যারা আইতা মালয়েশিয়া ভিজিট বিষয় কিতা কি লাগান ফেস করা লাগে বিষয়টা আর কি উপস্থাপন করা। তো আপনি যখন তখন আমরা ওই ইমিগ্রেশন থেকে আরেকটা ইমিগ্রেশনও গেছি আমরা, অফিসারের কাছে। তো অফিসারে জিকে কইল যে কিতার লাগে যাইতায়, স্যার আমরা ঘুরতে যাই মালয়েশিয়ার থেকে যাই, আমরা বিজনেস ট্রিপ আছে, আমি আর আমার বন্ধু আছে, হে আবার সৌদি রেসিডেন্স, আবার তার ফ্লাইটও আছে বাংলাদেশ থেকে আবার সৌদি। মানে আমরা মালয়েশিয়া চায়না ট্যুর করে বাংলাদেশ যাই, বাংলাদেশ থেকে যাই বুঝি আবার সৌদি আরব। তো আমার উঠিয়া হয় যে তুমি কোন কোন দেশ ভ্রমণ করছো। তো আমি কইলাম আমি আমার যে দেশগুলো ভ্রমণ করছি দেশের নাম কইলাম, প্রায় 6-7টা কান্ট্রি আমার ভ্রমণ করা আছে। ইভেন বেচারা পাসপোর্ট উল্টাইয়া দেখিয়া কম্পিউটারও মারিয়া করে, আমি তো সিঙ্গাপুর পাইলাম না। বললাম আপনি সিঙ্গাপুর পাইরা না স্যার? সিঙ্গাপুরের আমার গেছে অল ডকুমেন্ট আছে, আমি তো আর এমনি বাই রোডে গেছি না সিঙ্গাপুর, আমি তো ফ্লাইটেও গেছি। আপনি ফাইরা না, পাসপোর্টও কোনো শিল আপনি পাইতা না, ইভেন আপনার এখানে ফাইরা না, আমি জানি না কেন ফাইরা না, তবে আপনি প্রুফ দেখিলাও কা। আর ধরো আমি সিঙ্গাপুর গেছি না বলা, আমার তো আমি তো গেছি, ঠিক আছে, প্রুফ তো আছে আমার কাছে, আপনি ফাইরা না বইটা, আমি তো অন্যান্য দেশ গেছি, আর আমার তো লাগেন না যে আমি মানে মালয়েশিয়া গিয়ে থাকি, যে মহিলা তো কিছু লাগেন না, হয় আপনি বেশি কথা বলেন। তো এই কথা বলার পরে আমার বলছে আপনাকে দেওয়া যাবে না, আমাদের বড় অফিসারের কাছে দিতে হবে। প্রায় আমার 15 থেকে 20 মিনিটের মতো এইরকম ফিসটা উল্টা, তো আমার পাসপোর্টটাকে আরেকজনকে দেয়, এইরকম আমাদের দেশের অবস্থা। তো যাই হোক, উনি যখন ওই বড় একজন অফিসার স্যারের কাছে গেছেন, ফাটাইছেন, তো উনি আমার পাসপোর্ট দেখিয়া উনি বলছেন যে ভাই বসেন। আমার জিজ্ঞেস করছেন আমার দেশের বাড়ি কোথায়, তো আমি বললাম যে আমার দেশের বাড়ি এইরকম সিলেট মৌলভীবাজারে। তখন উনি দেখিয়া বললেন কিসের জন্য যাইতেছেন। বললাম স্যার ট্যুরে যাইতেছি মালয়েশিয়ায়, আর একটা বিজনেস ট্রিপ আছে আমাদের চায়নাতে, ওই চায়না থেকে আবার বাংলাদেশে ব্যাক করবো। আমার হোটেল বুকিং, আমার এয়ার টিকিট রিটার্ন সব কিছুই কনফার্ম আছে। তো উনি বললেন ওকে সমস্যা নেই, আপনি চলে যান। তো আমার ইমিগ্রেশন হয়ে গেল। দেখেন এই খারাপ লোকে আমার কি করছে, আর ভালো লোকে 1 মিনিটও লাগে নাই মানে আমাকে বুঝতে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, বিমানে উঠলাম, ওঠার পরে যখন মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পর, কুয়ালালামপুর এয়ারপোর্টে নামার পরে একটু খেয়াল রাখবেন বিষয়টা, নামার পরেই মানে যারা তো কুয়ালালামপুরের রেসিডেন্সি মানে কাজের বিষয় আছেন তাদেরকে আলাদা নিয়ে চলে গেছে। আর যারা আপনার ভিজিট ভিসা আসছে, যেমন আমাদের যে ই ভিসা যেগুলা পেপার থাকে মালয়েশিয়ার ভিজিট ভিসা, তো এই পেপারগুলা যাদের হাতে ছিল তাদেরকে আলাদা করছে। প্রায় না হলেও 50 থেকে 60 জন হবে ইউএস বাংলার যে ফ্লাইট 315 এই ফ্লাইটে মেবি। তো ঘটনা হইতেছে আলাদা করলো, আলাদা করার পরে ওরা বললো যে আপনার পাসপোর্ট দেন প্লাস কিতা দেন, এই মোবাইল দেন। আমরা পাসপোর্ট মোবাইল ওদেরকে দিয়ে দিলাম। মানে ওই
ইমিগ্রেশনের যে লোকগুলো আছে তারা আলাদা করছে ভিজিট ভিসার লোক করিয়া পাসপোর্ট এবং মোবাইল, এটা শুধু ওই বাংলাদেশি ফ্লাইটের জন্য এই বিষয়টা আলাদা করে নেওয়ার পরে ওনারা বললো যে আমাদের ফলো করেন, আপনাদের কোনো প্রবলেম নাই। ওরা আমাদেরকে ওদের পিছে পিছে ঘুরিয়ে নিয়ে অনেক দূরে নিয়ে গেল মেট্রো রেলে, তারপরে আরেকটা ওই ইমিগ্রেশন অফিসে যেখানে মানে ওরা আলাদাভাবে কেতা করে। তো এখানে নিয়ে যাওয়ার পরে মানে অনেকগুলা লোক, আরেকটা ফ্লাইট ছিল বাংলাদেশের রাতের ফ্লাইট, ওইখান থেকে অনেকগুলা লোক তারা আটকাই আলাদা রাখছে। তো বিষয় হচ্ছে আমাদেরও প্রবলেম আছে, ভিজিট ভিসায় লোক আসছে ওইখানে মালয়েশিয়াতে পাঠাইছে, কিন্তু ভিজিট ভিসা মানে কি আপনি একজন ভিজিটর হোয়াইট পাসপোর্টে পাঠাইছে, প্লাস ডকুমেন্টগুলো যেমন হোটেল বুকিং একটা ঠিকমতো দেয় নাই এবং সাথে ডলারও নাই, আপনি যে দেশে আসছেন খরচ করবেন এগুলাও কিছু নাই। তো যে যার মতো মনে করেন যার আটকাইয়া দিছে ওদেরকে, মানে আগের ফ্লাইটের কথা বলতে। তো আমাদের ফ্লাইটে প্রায় অর্ধেক মানুষই মনে করেন অরিজিনাল ভিজিটর। তো যাই হোক ওইখানে ওদের যে রুমে আমাদের আনা হলো, আনার পরে লক করা হলো, লক করার পর মানে জেন তেন ব্যবহার করতেছে, এই বসেন মাটিতে বসাইয়া দিছে লোকদের। কেউ কথা বললে কেউ যদি না সরে তাহলে ধাক্কা মারতেছে, কারণ ওরা মালয়েশিয়া ভাষায় কথা ইংলিশে কথা বলতেছে না, ওদের ভাষায় কথা বলতেছে। যেহেতু আমরা নতুন, ওদের দেশে নতুন আসছি, আমরা কীরকম ওদের ভাষা বুঝবো? তো ওদের ভাষা না বুঝলেও লোকদেরকে ধাক্কা দিচ্ছে, বসাইতেছে ফ্লোরের মধ্যে, না আছে চেয়ার ইমিগ্রেশনে। ওদের দেশে আমরা আসছি ঘুরতে, লাগতেছে ওদের দেশে কি না কি করতে আসছি। তো প্রবলেম হচ্ছে ওইটাই যে ওই যে বাকি যে সব আমাদের বাঙালি ভাইয়েরা আছেন যারা আসতেছে এখানে ভিজিট ভিসা নিয়ে কাজের জন্য, এগুলা দালালের খপ্পরের কারণে, দালালের লাভের কারণে। আপনি একটা জিনিস খেয়াল করেন, একজন বাংলাদেশি ভাইয়ের সাথে ওই রকম একটা প্রবলেমের ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম যে আপনি যে আসছেন কিসের জন্য আসছেন, উনি বলতেছে কাজের জন্য আসছে। দালালকে 2,50,000 টাকা দিছে, বুঝছেন? 2,50,000 টাকা দিছে, কিন্তু উনি যে ভিসায় আসছে, যেমন ওনার যে ভিসা সেম টুরিস্ট ভিসা, আমারও এখানে আমার 3,500 থেকে 4,000 টাকা খরচ হয়েছে ভিসার জন্য। আর আমার বিমানের টিকিট আর হোটেল বুকিং, এই জাস্ট খরচ। বিমানের টিকিট আমার 28,000 টাকা গেছে, আর আমার হোটেল বুকিংয়ে ধরেন আরও, আমি এখানে 2 দিন থাকবো, প্রায় কত গেল, এই 10,000 টাকার মতো গেছে। তার মানে আমার 28 আর 10 ধরেন 40 ট্যাক্সি সহ, আর এদিকে আমার 35,000 টাকা মালয়েশিয়া ট্যুরে আমার যাচ্ছে। কিন্তু ওরা 2 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ এরকম, 2,50,000 এরকম নিচ্ছে দালালরা। তো এখানে আবার কি হচ্ছে, ওই লোককে বলছে যে আপনি যদি ইমিগ্রেশন পাস হতে পারেন তাহলে তো ওকে আপনি আমার এত টাকা দিবেন, আর যদি পাস না হতে পারেন তাহলে যে টাকা আপনার এই যে ভিসার যে টিকেটের এবং ভিসার যে টাকা ওইটা মারি যাবে, ও তো ব্যাক হবে দেশে। তো ঘুরে ফিরে দালালেরই লাভ। তো যাই হোক, এগুলা বলতেছি না। এখন মেইন বিষয় হচ্ছে যারা অরিজিনাল ভিজিটে আসবেন মালয়েশিয়ায়, তাদেরকেও আমাদের এই বাংলাদেশি ভাই এবং এদের কারণে আপনাকে এই প্রবলেমটা ফেস করতে হবে। তো এই বিষয়ে আপনারা কী করবেন, প্রথমত আপনারা সাথে ডলার নিয়ে আসবেন এবং এয়ার টিকিট রিটার্ন, সবে তো জানেনই, তার বাদেও আমি আপনাদের বলতেছি, কারণ অন্যান্য দেশে এই রকম প্রবলেম ফেস করতে হয় না। আপনাকে মাটিতে বসিয়ে দিবে, তা কোনো দেশের কোনো ইমিগ্রেশনে মানে ফেস করছেন আপনি, হয়তো বা ভাবতে পারেন আপনার শরীরে ধাক্কা দিবে, এরকম কি ভাবতে পারেন আপনি? তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন যে আপনি অন্তত মিনিমাম 500 ইউএসডি ডলার থেকে 1,000 ডলার আপনার সাথে রাখবেন ক্যাশ, এবং আপনার পাসপোর্টে আপনার যে বাংলাদেশে যে কোনো ব্যাংকের এন্ডোজমেন্ট করা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সির যে কার্ড যেটা আছে ওইটা আপনি নিয়ে আসবেন। প্লাস আপনার এই হোটেল বুকিংটা কনফার্মেশন দিয়ে আসবেন। আপনি যে দিন থাকবেন ওই দিনের হোটেল বুকিং লাগবে। আপনি যদি বলেন না আমি কুয়ালালামপুরে থাকবো 2 দিন, জোহর বারোতে থাকবো 5 দিন, এইরকম ওরা মানবে না। আপনি দিনের জন্য আসবেন, ফার্স্ট অফ অল আপনি ওই দুটোটা আপনি যদি প্ল্যান করেন যে আপনি জোহর বারোতে 5 দিন থাকবেন, তাহলে জোহর বারোর একটা হোটেল বুকিং আপনার ওই ডেট থেকে আপনি করে নিতে হবে। আর আপনি যদি কুয়ালালামপুরে থাকেন ওই রকম দুটোটা, মানে টোটালি দিন থাকবেন কনফার্ম থাকতেই হবে, না হলে আপনাকে ইমিগ্রেশনে বাইরে হইতেই দেবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে আপনার ডলার তো রাখবেনই, আর এরপরে আপনার এই
যদি আপনার অন্য কোনো দেশের ফ্লাইট থাকে তাও বাংলাদেশে যদি কনফার্ম হোটেল এই কি দেখাবেন এয়ার টিকেটের এইটা আপনারা দেখাবেন। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সাথে টাকা কত আছে। তো আমি বললাম যে আমার কাছে ক্যাশ $1000 আছে। তো বলছে গনে দেখান। তো আমি আবার গনে দেখাইছি। সেকেন্ড হচ্ছে আপনাকে তখন আমি বললাম যে দেখ আমি তো তোর এখানে 2 দিন থাকবো, মালয়েশিয়াতে আমি 2 দিন স্টে করবো, 3 তারিখে আবার চায়না গুয়াংজুতে আমার কিতা আছে, ফ্লাইট আছে। তো বলতেছে ভিসা কোথায়। তখন আমি যখন ভিসা দেখাইলাম তখনই পাসপোর্টটা ওরা দিয়ে দিছে। পাসপোর্ট দেওয়ার পরে বললো আরেকটা রুমে যাওয়ার জন্য। তো আরেকটা রুমে গেলাম, ওইখানে গিয়েও আবার ও বুঝতেছে না আবার এই ঘুরাইতেছে মানে ওরা নিজেই বুঝতেছে না কী করবে। বাংলাদেশি পাসপোর্ট দেখে ভয় পাইতেছে যে ইমিগ্রেশন পাস দিবে নাকি অরিজিনাল ভিজিটর না ওরা স্টে করবে, ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ওরা আছে। তো তারপরে হঠাৎ করে আমার সাথে তো আমার যে বন্ধু ছিল ওকে নিয়ে আমরা একটু বাইর হয়ে যাই, মানে ডাইরেক্টলি ইমিগ্রেশনে। তো এখানে ইমিগ্রেশন আমরা করি। তো ওই ইমিগ্রেশনে আবার জিজ্ঞাসা করছিল যে কতদিন থাকবো, কিসের জন্য আসছি, কোথায় কোথায় ঘুরবো, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে আবার কোথায় আমরা যাব, কবে ব্যাক করব। তো এভরিথিং সব ডকুমেন্ট আপনারা সাথে নিয়ে আসবেন, তাহলে মালয়েশিয়াতে এরকম আপনাকে ফেস করতে হবে না। আর যারা অরিজিনাল ভিজিটর আছেন তারা এই বিষয়গুলো একদম মাথায় নিয়ে আসবেন। আর যারা এদেশে এসে কাজ করবেন আর বিষয়ে আসতেছেন, তারা অন্তত না আসার জন্য ভালো। আপনাকে তো এয়ারপোর্টে কষ্ট করতেই হবে, বের হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আবার বাংলাদেশে যাবেন, এইখানে আপনার না হলেও 30-60 হাজার 70-80 হাজার টাকা আপনার লস হবে, কিন্তু কষ্টও যাবে, কোনো কাজে আসবে না। যা দেখতে পারলাম এয়ারপোর্টে, বাদ বাকি কীরকম কী করবে দালালে এটা আমরা জানা নেই। আমার যতটুকু জানা আছে ততটুকুই বললাম। কিন্তু আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, যে আমরা সহ আর অনেকজন লোক আছে, ওরা আবার থাইল্যান্ডে যাবে, কেউ যাবে সিঙ্গাপুরে, মানে আরেকজন আছে একজন মুরব্বী টাইপের লোক, ওনার আবার লন্ডনেও ভিজিট ছিল, ওনাকেও আমাদের সাথে ওই রকম নিয়ে আসছে। মানে A to Z বাংলাদেশি পাসপোর্ট যারা বাংলাদেশ এয়ারলাইন্সে যারা আসছে এইরকম ভিজিট বিষয়, তাদের সবাইকেই ওরা একই ক্যাটাগরিতে নিছে, একই রকমের ব্যবহার করতেছে। ইভেন আপনি যদি কথা বলেন আপনার শরীরে টাচ করতেছে। মানে কোনো দেশে এইরকম অবস্থা নাই, মালয়েশিয়াতে আমাদের দেশের যে অবস্থান আছে। তো মনের মধ্যে এতটুকু কষ্ট এসেছিল ওদের ব্যবহার দেখে, যে এই মুহূর্তে যদি পারতাম তাহলে ওদের এই এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ব্যাক করতাম। কিন্তু আবার মনে মনে এটাও ভাবি যে ওরা এরকম করতেছে, আমরা তো এখানে মানুষ এসেছি 50 জন একই ফ্লাইটে, দেখা যাচ্ছে 50 জনের মধ্যে অরিজিনাল ভিজিটর আছে প্রায় 20 থেকে 25 জন, বাকি সবই ভিজিট বিষয়ে আসছে, সবাই কাজের জন্য আসছে। তো এদের ব্যবহার তো এরকম করবেই। তো সব কিছু মিলাইয়া এই একই অবস্থাতে আছে। তো যারা আসবেন, আমার ভিডিওটা হচ্ছে এর জন্যই যে বিড়ম্বনায় পড়বেন না। যারা এইরকম ভিজিট বিষয়ে আসে থেকে যাবেন, বুঝে শুনে আসবেন, দালালকে কোনো ধরনের কোনো টাকাও দিবেন না। যেরকমই আসেন আপনারা আপনাদের সুবিধা মতো আসেন, কারণ দেখতেছি ইম্পসিবল, আপনি ইমিগ্রেশন পাস হওয়া ইম্পসিবল। আমরা তো অরিজিনাল ভিজিটর, আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছি, 2 দিন থাকবো, হোটেল বুকিং কনফার্ম আছে। আবার মালয়েশিয়ার থেকে চায়নাতে আমাদের ফ্লাইট কনফার্ম, মানে ফ্লাইট কনফার্ম প্লাস হোটেল বুকিং কনফার্ম। আবার আমরা চায়নার থেকে বাংলাদেশে ব্যাক করবো, তাও কনফার্ম। এরপরেও আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। ইভেন আমি এবং আমার বন্ধু, আমাদের দুজনেরই 6 থেকে 7 দেশের ভিজিট ভিসা আছে, আমরা ভ্রমণ করেছি। তো আমাদের পাসপোর্টে এগুলো দেখতে পারতেছি, তার বাদেও আমরা বিড়ম্বনায় পড়ছি। এখন আপনি বুঝেন আপনার কী অবস্থা হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আর আমার আর কিছু বলার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনে মালয়েশিয়ায় আসবো না, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।